Hello friend, welcome to my channel Effort Center for English Studies. তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমার আলোচনার বিষয় বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশন। তো WBPSCর বেশ কয়েকটা এক্সামে বিশেষ করে মেনে ট্রান্সলেশনের একটা পার্ট থাকে। তো দেখো আমি এখান থেকে একটা ট্রান্সলেশন নিয়েছি তোমাদের করে দেখাবো যাতে তোমাদের প্র্যাকটিস হয় এবং তোমরা শিখতে পারো যে কী করে ট্রান্সলেশন করতে হয়। কিন্তু তার আগে আমি কয়েকটি কিছু বলে নিতে চাই কয়েকটা কথা। সেটা হচ্ছে যে ট্রান্সলেশনটা কি? ঠিক আছে? কিভাবে ট্রান্সলেশন আমরা করব? আচ্ছা, তাহলে ট্রান্সলেশনে যাওয়ার আগে আমি একটু ট্রান্সলেশন সম্পর্কে তোমাদের ২-১ টা কথা বলে নিতে চাই। আজকে ট্রান্সলেশন নিয়ে পুরো আলোচনা করা আমার বিষয় নয়। তবুও এটা যেহেতু আমার চ্যানেলে ফার্স্ট ক্লাস, ওইজন্য আমি মনে করি যে প্রত্যেকটা বিষয় তার বেসিক কনসেপ্ট থাকা দরকার এবং প্রত্যেকটা নলেজ যেকোনো নলেজই হোক না কেন তার একটা অর্ডার থাকে। ঠিক আছে? বেসিক জিনিস যদি আমি না জানি, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু সেই জানাটা বা শেখাটা কমপ্লিট হয় না। তো দেখো, বেশি কথা না বাড়িয়ে আমি বলি। এখানে দেখো একটা ডেফিনিশন আমি দিয়েছি। ট্রান্সলেশন ইজ আ কমিউনিকেশন অফ দি মিনিং অফ আ টেক্সট। ঠিক আছে? ট্রান্সলেশন ইজ দি কমিউনিকেশন অফ দি মিনিং। ওকে? এখানে তাহলে কিওয়ার্ড পাচ্ছি মিনিং অফ আ টেক্সট ইন আ ইন এ সোর্স ল্যাঙ্গুয়েজ। সোর্স ল্যাঙ্গুয়েজে যে মিনিং থাকে সেই মিনিংটা বা যে সিগনিফিকেন্সটা থাকে এখানে তাহলে আমাদের সোর্স ল্যাঙ্গুয়েজ কি? বাংলা। ঠিক আছে? ইনটু এ ইনটু এ কম্প্রিহেন্সিভ 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 ভার্সন অফ আ টার্গেট ল্যাঙ্গুয়েজ। টার্গেট ল্যাঙ্গুয়েজ এখানে আমরা কি পাবো? ইংলিশ। তাহলে আমরা দেখো এখানে একটা ওয়ার্ড পাচ্ছি সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। ঠিক আছে? কম্প্রিহেন্সিভ মানে আমরা কি পারসিভ করলাম, আমরা কি বুঝতে পারলাম। ঠিক আছে? একটা টেক্সট থেকে আমরা কি ভাবনা, আমাদের ভাবনাটা কি পেলাম, যে ভাবের যে আদান-প্রদান, ঠিক আছে? ভাবের আদান-প্রদান, সেটা কি পেলাম এবং কিভাবে ট্রান্সলেটটা করতে হবে? উইথআউট কজিং এনি লস অফ দি অরিজিনাল মেসেজ। মানে বাংলা টেক্সটটাতে যে অরিজিনাল মেসেজটা দিতে চেয়েছে, যেটা বলতে চেয়েছে, সেই মিনিংটাকে সেম রেখে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। এটা হচ্ছে ট্রান্সলেশন। তো এটা বলার আগে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা আমি পড়েছিলাম এক জায়গায়। রবীন্দ্রনাথ উনি বলছেন যে রূপ, রস, গন্ধ, বর্ণ, স্পর্শ থেকে আমি আনন্দ পেয়েছি। সেই রূপ, রস, বর্ণ, গন্ধ, স্পর্শের আনন্দ অন্যের ভিতর চালনা করাই হলো আর্ট। ওকে? হয়তো আমার পুরো উক্তিটা আমি কোট করতে পারলাম না। মানে এরকম ভাবনাটা। ঠিক আছে? আমি যেটা থেকে আনন্দ পেয়েছি সেটা অন্যের ভিতরে চালনা করা, সেটাই হচ্ছে আর্ট। ওকে? তো ট্রান্সলেশনও ঠিক সেরকম। ট্রান্সলেশন একটা টেক্সট পড়ে আমি সেই টেক্সটে যে ভাবনা, সেটাকে আমি যেভাবে পারসিভ করলাম, বুঝতে পারলাম, সেই টেক্সটটা মানে বাংলার একটা টেক্সটকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন আমি ট্রান্সলেট করব, তখন সেই ভাবনাটা নিয়ে যাওয়া, সেটা হচ্ছে কিন্তু আর্ট। মানে ট্রান্সলেশন এমন একটা বিষয়, দেখো এই যে ট্রান্সলেশন বলছি, ট্রান্সলেশন কিন্তু ইজ আ কাইন্ড অফ আর্ট। এটাও কিন্তু এক ধরনের আর্ট। ঠিক আছে? এবং এটা শুধুমাত্র ট্রান্সলেশন না, মানে একটা ওয়ার্ডের মিনিং, একটা ওয়ার্ডের মানে বসিয়ে দিলাম তা না। হতে পারে এমন যে আমার ওয়ার্ড সিলেকশন দেখতে হবে। একটা সেন্টেন্স থাকতে পারে, সেটা কমপ্লেক্স সেন্টেন্সে, সেটা আমি যখন ইংলিশে লিখব কম্পাউন্ডে লিখতে পারি কিংবা সিম্পলে লিখতে পারি। কারণ কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা বাংলা ল্যাঙ্গুয়েজে তার যে টেস্ট, তার যে ভাবনাটা, ঠিক আছে? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের তো একটা স্বাদ থাকে, ঠিক না? একটা ভাবনা থাকে। সেই ভাবনাটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আনার জন্য আমাকে যে ঠিক আক্ষরিক অর্থে ওই শব্দটাই ব্যবহার করতে হবে, ওই ধরনেরই সেন্টেন্স স্ট্রাকচার গঠন করতে হবে তা কিন্তু না। ঠিক আছে?
তো তার ফলে আমি কি করছি? আমি পুরোপুরি ইমিটেট না করে, পুরোপুরি আমি কপি না করে, কপি পেস্ট না করে এখানে আমি কি করছি? একটা ক্রিয়েট করছি। নিজের চিন্তাভাবনা দিয়ে কি করছি? ক্রিয়েট করছি। তো এইজন্য ট্রান্সলেশনকেও এটাও বলা হয় যে এটা হচ্ছে কি ট্রান্সক্রিয়েশন। ওকে? ট্রান্সক্রিয়েশন মানে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে আমি একটা টেক্সট ক্রিয়েট করছি। ঠিক আছে? তাহলে এটাকে ট্রান্সক্রিয়েশনও বলা হয়। তো এই ভাবনাটা হচ্ছে ট্রান্সলেশন। হ্যাঁ? ট্রান্সলেশন যখন আমি করব খুব কঠিন করে, জটিল করে লেখার প্রয়োজন নেই। ঠিক আছে? যাতে আমি আমার একটা ল্যাঙ্গুয়েজের ভাবনা আরেকটা ল্যাঙ্গুয়েজে যাতে পাঠাতে পারি, সেটা যত সহজভাবে সরলভাবে হোক। ঠিক আছে? সেই ল্যাঙ্গুয়েজের যে ভাবনাটা অন্য আমার যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সেখানে যাতে আমি ট্রান্সফর্ম করতে পারি, সেটা আমাকে মাথায় রাখতে হবে। খুব জটিল করে ভাবলে কিন্তু ট্রান্সলেশন করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে? আরেকটা বিষয় আমি বলে দেই যে দেখো প্রত্যেকটা আ ল্যাঙ্গুয়েজের নিজস্ব একটা স্ট্রাকচার থাকে। ঠিক আছে? প্রত্যেকটা ভাষার একটা স্ট্রাকচার থাকে। স্ট্রাকচার, ওকে? বা গঠন থাকে। হুম? এই গঠনটা কি? এই গঠনটা হচ্ছে ওয়ার্ড অর্ডার। কি বলা হয় একে? ওয়ার্ড অর্ডার বলা হয়। ঠিক আছে? মানে কোন শব্দটার পরে কোন শব্দটা আসবে। তো একে গ্রামারের ভাষায় কি বলা হয়? সিনট্যাক্স বলা হয়। হ্যাঁ? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিন্তু আলাদা, আলাদা। তো আমাদেরকে এখানে বুঝতে হবে যে বাংলা ভাষার একটা ওয়ার্ড অর্ডার বা বাংলা ভাষার একটা ভাবনা সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এসে কোন স্ট্রাকচারে কিভাবে সেটা ট্রান্সফর্ম হচ্ছে। ঠিক আছে? তো ট্রান্সলেশন করার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা আমাদের অবশ্যই ১ম এ কিন্তু ওয়ার্ড কালেকশন থাকতে হবে। ঠিক আছে? আমাদের ভোকাবুলারি কিন্তু স্ট্রং হতে হবে। ওকে? কারণ ল্যাঙ্গুয়েজ মানেই কি? ল্যাঙ্গুয়েজ মানে সিনট্যাক্স, ওকে? ওয়ার্ড অর্ডার। ওয়ার্ডগুলো বসিয়ে, বসিয়ে আমি আমার মনের ভাব প্রকাশ করব। এইবার ওয়ার্ড যখন আমার কালেকশন হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে? একটা একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স কে আমাকে বুঝতে হবে। সেই ল্যাঙ্গুয়েজে ওয়ার্ডগুলো কিভাবে পরপর আসে। ঠিক আছে? তো এই হচ্ছে কোনরকম আমি ট্রান্সলেশন সম্পর্কে বললাম। আমি এখানে ট্রান্সলেশন কিভাবে করতে হয়, কোন, কোন বিষয়গুলো পড়তে হবে, কোন, কোন বিষয়গুলো জোর দিতে হবে। শুধুমাত্র তুমি যদি YouTube ভিডিও দেখো কিংবা আমার ট্রান্সলেশন দেখো, তাহলে কিন্তু সেই ব্যাপারটা আসবে না। হ্যাঁ, প্র্যাকটিস তোমাকে করতে হবে। কিন্তু বেসিক বিষয়টা, হ্যাঁ, বেসিক কনসেপ্টটা, বেসিক ধারণাটা, সেটা কিন্তু তোমাকে বিল্ড করতে হবে। এবার এখানে যারা একদম নতুন, যারা বিগিনার, ঠিক আছে? তাদের জন্য আমি ট্রান্সলেশনের উপরে ১ টা থেকে ২ টো ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে দেখো আজকে আমি যে টেক্সটটা নিয়েছি, সেই টেক্সটটাতে আমি সরাসরি চলে যাই। তোমাদের আমি দেখাই যে কিভাবে ট্রান্সলেশন করা যায় এবং সহজভাবে। যত সহজে ভাববে তত সুন্দর ট্রান্সলেশন হবে। আর আরেকটা বিষয় যে তুমি খুব জটিল কোনো ওয়ার্ড নিয়ে নিচ্ছ, খুব কঠিন ওয়ার্ড তুমি সিলেক্ট করছো। লাস্ট অব্দি সেই ওয়ার্ডের তুমি স্পেলিং আ আ বানান ভুল করে ফেলছো। ঠিক আছে? তো এরকম যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু মার্কস কমে যাবে। তো দরকার নেই। আমি আমার কালেকশনে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আমি ইউজ করব। এমনও হতে পারে যে যে ওয়ার্ডটা আমার কালেকশনে আছে সেটাতে আমি সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে পারছি না। কিন্তু অন্য একটা তখন আমি চেষ্টা করব সেই সেন্টেন্সটাকে অন্যভাবে গঠন করা। ঠিক আছে? কারণ শুধুমাত্র একভাবেই ট্রান্সলেশন হয় না। নানা রকমভাবে হতে পারে। তো যেভাবে আমি সহজভাবে কোনো আম ভুল ছাড়াই যেভাবে আমি ট্রান্সলেশন করতে পারবো, সেইভাবে করার চেষ্টা করতে হবে। ওকে? যত বেশি ভুল হবে তত মার্কস কিন্তু কম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। চলো তাহলে। দেখো, এখানে আমি যে টেক্সটটা নিয়েছি আমি ১ম এ পুরো টেক্সটটা পড়বো। এবার মনে হতে পারে না, কেন আমি পুরো টেক্সটটা পড়বো? ঠিক আছে? আমি তো লাইন বাই লাইন পড়েই একটা লাইন, একটা লাইন করে দিতে পারি। দেখো, পুরো টেক্সটটা যদি পড়ো তাহলে এই টেক্সটটার যে কি ভাবনা, ঠিক আছে? বাংলা ভাষাতে এই টেক্সটের যে একটা টেস্ট, একটা স্বাদ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিন্তু স্বাদ থাকে। একটা লিটারেরি টেস্ট থাকে। তো সেই টেস্টটা সেটা সেই ভাবটা, ওকে? সেই ভাবটা বা সেই রসটা তুমি কিন্তু এখানে বুঝতে পারবে। ওকে? দেখো, ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল, "তুই বুঝি এই বাড়িতে থাকিস, শ্রীকান্ত?" "হ্যাঁ," আমি বলিলাম। "তা তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ?" ইন্দ্র হাসিয়া কহিল, "রাত্রি কোথায় রে? এই তো সন্ধ্যা। আমি যাচ্ছি আমার নৌকায়
মাছ ধরে আনতে। যাবি? আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম, এত অন্ধকারে নৌকায় চড়বে? সে আবার হাসিয়া কহিল, ভয় কি রে, সেই তো মজা। তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? সাঁতার জানিস? খুব জানি। তবে আয় ভাই, বলিয়া সে আমার একটা হাত ধরিল। কহিল, আমি একলা এত স্রোতে ওজান বাইতেও পারি না, একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। আমি আর কথা কহিলাম না, তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার উপর আসিয়া উপস্থিত হইলাম। তাহলে দেখো এখানে ইন্দ্র আর শ্রীকান্তর কথোপকথন। ঠিক আছে, এইবার এই টেক্সটটা পড়ে দেখো, তোমার মনের ভিতরে কিন্তু একটা ভাব, হ্যাঁ, কথার কিন্তু একটা, তোমার মনের ভিতরে একটা আনন্দ অলরেডি কিন্তু ক্রিয়েট হয়েছে এদের কথোপকথন, এদের কমিউনিকেশনের ফলে, এবং তোমার মনের ভিতরে একটা ইমেজ তৈরি হয়েছে। ঠিক আছে, রিডারের মনের ভিতরে অবশ্যই একটা ইমেজ তৈরি হবে। বুঝতে পেরেছ? আর এটাই হচ্ছে লিটারেচারের কাজ। হ্যাঁ, তো এই যে ভাবনাটা, এই যে তোমার মনের ভিতরে যে ইমেজটা, এই যে আনন্দটা, সেই আনন্দটা এবার ইংলিশে তোমাকে ট্রান্সফার করতে হবে। ওকে? এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তুমি যত পারবে, যতটা সহজভাবে পারবে ট্রান্সলেট করার চেষ্টা করবে। যে শব্দগুলো তোমার জানা, যে শব্দগুলো তুমি সঠিকভাবে জানো, সেই শব্দগুলোই তুমি ব্যবহার করো। খুব অপরিচিত শব্দ, খুব কঠিন, কঠিন শব্দ করার কোনো দরকার নেই। ঠিক আছে? চলো, এবার আমরা তাহলে এক, এক করে আ এগুলো ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখো, একটা কথা বলি যে আমি এখানে একরকমভাবে করেছি। তুমি সেগুলো অন্যরকমভাবে করতে পারো। ঠিক আছে? হ্যাঁ, এবার আমি যেটা করছি এটাই আল্টিমেট, এটাই 100% ঠিক, এটাও কিন্তু না। ওকে? তাহলে দেখো, ১ম টা কি আছে? ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল, "তুই বুঝি এই বাড়িতে থাকিস, শ্রীকান্ত?" "হ্যাঁ," আমি বলিলাম। "তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ?" তো দেখো, আমি কিন্তু চেষ্টা করেছি যত সহজভাবে করে দেওয়ার। তো আমি এখানে ২ রকমভাবেই দেখিয়ে দেবো, যত রকমভাবে আমি পারবো দেখিয়ে দেবো। তো ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল। তো এই পাঠটাতে চাহিয়া কহিল, ঠিক আছে? চাহিয়া। তো এটাকে আমরা পার্টিসিপল হিসেবে ইউজ করে কিন্তু বাক্যটা লিখতে পারি। আবার যখন এই ধরনের শব্দ থাকবে একটা সিম্পল সেন্টেন্স, সেই পার্টিসিপলটাকে আমরা ভেঙে সিম্পল ভাবে কম্পাউন্ডেও কিন্তু খুব সহজ সরলভাবে কম্পাউন্ড সেন্টেন্স করে লিখতে পারি। কিভাবে দেখো? আমি কিন্তু এটা লিখতে পারতাম, কি লিখতে পারতাম? চাহিয়া, এটাকে আমি পার্টিসিপল করে দিলাম। ঠিক আছে? পার্টিসিপল কি করে হয়? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে। লুকিং অ্যাট মি, ইন্দ্র সেড। ঠিক আছে? এটা আমি লিখতে পারতাম। কিন্তু আমি এটা না লিখে আরো সহজভাবে কি লিখেছি? দেখো, ইন্দ্র লুকড অ্যাট মি, ইন্দ্র আমার দিকে দেখল, অ্যান্ড সেড, এবং বলল। ঠিক আছে? এটাও কিন্তু বাংলার যে ভাবটা, ঠিক আছে? দুজনের কথোপকথনের যে ভাবটা, ইন্দ্র লুকড অ্যাট মি অ্যান্ড সেড, এই ভাবনা, খুব সিম্পল একটা ভাবনাকে আমি কিন্তু, এই সুন্দর ভাবনাটাকে একটা পার্টিসিপল, এটাকে খুব কঠিন না করে দুটো সে সেন্টেন্সে দুটো পার্টে কিন্তু ভাগ করে দিলাম। ঠিক আছে? এবার তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে লুকড, এটা আমি কোন টেন্সে লিখব? এটা আমি তো ইন্দ্র লুকসও লিখতে পারতাম। কিন্তু লুকড কেন লিখলাম? এখানে দেখতে হবে এই যে মেইন ভার্বটা আছে, ফাইনাইট ভার্বটা, কহিল, এটা কিন্তু আছে পাস্ট টেন্সে, ভার্বের সেকেন্ড ফর্ম। এইজন্য আমি এই নন ফাইনাইট ভার্বটা, লুকিং টাকে আমি কি করে দিলাম এখানে? লুকড করে দিলাম। এরও ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে নিলাম। ঠিক আছে? তাহলে ইন্দ্র লুকড অ্যাট মি অ্যান্ড সেড, এবং বলল, এবার কোটেশনের ভিতরে, "তুই বুঝি এই বাড়িতে থাকিস, শ্রীকান্ত?" তাহলে এখানে দেখো, এখানে একটা কোয়েশ্চেন ট্যাগ আমি ইউজ করতে পারি। এটা কি করছে? অ্যাড্রেস করছে। এটা কি করেছে? শ্রীকান্তকে অ্যাড্রেস করে একটা কথা জিজ্ঞাসা করেছে। হ্যাঁ? তাহলে, "তুই বুঝি এই বাড়িতে থাকিস, শ্রীকান্ত?" আচ্ছা, মানে এখানে স্পিকার কিন্তু জেনেছে যে শ্রীকান্ত এই বাড়িতেই থাকে। কিন্তু তার ভিতরে একটু ডাউট আছে। তো তুই বুঝি, সেইজন্য আমি সেন্টেন্সটাকে কিভাবে করেছি? সো ইউ লিভ ইন দিস হাউস। আচ্ছা, তার মানে তুই এই বাড়িতেই থাকিস। আচ্ছা, এই যে ভাবনাটা, ঠিক আছে? সো ইউ লিভ ইন দিস হাউস, কমা,
শ্রীকান্ত অ্যাড্রেস করলাম শ্রীকান্তকে। এবার শিওর হওয়ার জন্য কি করলাম, একটা কোশ্চেন ট্যাগ ডোন্ট ইউ, তাহলে এখানে আমি এটা কি করলাম, এটা আমি করে দিলাম নেগেটিভ। কোশ্চেন ট্যাগটাকে আমি কি বানালাম, নেগেটিভ। মানে নেগেটিভের ভিতরে একটা পজিটিভ বা একটা হ্যাঁ সূচক ভাবনা থাকে, ডোন্ট ইউ, তাই না? বুঝতে পেরেছ? তো তাহলে এইটা যদি তুমি তুই বুঝি এই বাড়িতে থাকিস, পুরোপুরি যদি আক্ষরিক অর্থ তুমি করতে যাও, তুই বুঝি, হ্যাঁ, এই সমস্ত ওয়ার্ডগুলোর যদি আক্ষরিক মিনিং করতে চাও, তাহলে কিন্তু জিনিসটা কঠিন হয়ে যাবে। একটা জিনিস তোমরা মনে রাখবে যে এটা যদিও একটু জটিল বিষয়, কোনো ওয়ার্ডের কিন্তু মিনিং হয় না, ঠিক আছে? কোনো শব্দের কিন্তু মিনিং হয় না, কি হয়, সিগনিফিকেন্স হয়, এবং সেই সিগনিফিকেন্সটা কি অনুযায়ী হয়, কনটেক্সট অনুযায়ী। আচ্ছা, এই সমস্ত কথাবার্তা এখানে আমি বলছি না। সো ইউ লিভ ইন দিস হাউস শ্রীকান্ত, ডোন্ট ইউ, এটা হয়ে গেল। এবার দেখো, হ্যাঁ, শ্রীকান্ত কি উত্তর দিচ্ছে, হ্যাঁ আমি বলিলাম, তা তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? তাহলে দেখো, ইয়েস আই রিপ্লাইড, ঠিক আছে? তাহলে এটা যেহেতু কমিউনিকেশন, দুজনের কথাবার্তা চলছে, ওই জন্য আমি কোট আনকোটের ভিতরে ইয়েসই লিখে দিয়েছি সহজভাবে। ইয়েস কোটেশনের ভিতরে, আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। এবার এখানে কিন্তু তুমি, এটা হচ্ছে কিসে আছে, যদি তুমি মনে করো যে ইনডিরেক্ট লিখবে, এটা আমি ডিরেক্ট ফর্মে লিখে দিয়েছি। ইনডিরেক্টটা যদি মনে করো লিখবে, তাহলে তুমি বলতে পারো যে আই রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, ঠিক আছে, আই রিপ্লাইড পজিটিভলি, হ্যাঁ, আই রিপ্লাইড অ্যাফার্মেটিভলি। কিন্তু এইভাবে তুমি যদি লেখো, তাহলে আমাদের সোর্স ল্যাঙ্গুয়েজ মানে বাংলাতে যেটা লেখা আছে, তার যে টেস্ট, তার যে ভাবটা, ঠিক আছে, সেই ভাবটা কিন্তু এখানে থাকবে না কোথাও না কোথাও। বুঝতে পেরেছ? তাহলে এইভাবেই লেখাটা, এভাবেই যদি লেখো সহজ সরলভাবে হবে এবং ওই ভাবনাটাও এখানে আসবে। ইয়েস আই রিপ্লাইড, তা তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? তা, এই যে তা, তা মানে কি? তা মানে এখানে কন্ট্রাডিক্টরি, মানে ও এমন সময় যাচ্ছে যে সেই সময়টা, যাওয়ার সময়টা কি ঠিক সময় না। ওই জন্য আমি কি করলাম, যেহেতু একটা কন্ট্রাডিক্টরি ভাবনা, ওই জন্য আমি লিখলাম কি, বাট, ঠিক আছে? হোয়ার আর ইউ গোয়িং অ্যাট দি ডেড অফ নাইট, এই যে ফ্রেজটা, ডেড অফ নাইট মানে এত রাত্রি, ডেড অফ নাইট মানে অনেক রাত্রি বা গভীর রাতে, ঠিক আছে? এটা একটা ফ্রেজ, ডেড অফ নাইট, তোমাদের এটা মনে রাখতে হবে, ঠিক আছে? বেশি বেশি করে বই পড়বে, যত বেশি বই পড়বে তত বেশি ওয়ার্ড কালেকশন হবে, হ্যাঁ, তত বেশি তুমি বুঝতে পারবে যে একটা জিনিস কিভাবে লিখতে হবে না হবে। পড়ার, তুমি যত পড়বে তত তোমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে। না তুমি আমার ইউটিউব ভিডিও দেখে অনেক কিছু শিখে ফেলবে, ঠিক আছে? এটা থেকে তুমি এখান থেকে গাইড পেতে পারো যে তোমাকে কিভাবে পড়াশোনাটা করতে হবে, হ্যাঁ, সেই সমস্ত গাইড পেতে পারো। কিন্তু এই ইউটিউব ভিডিও দেখে আমি কিন্তু তোমাকে সবকিছু শেখাতে পারবো না। বুঝতে পেরেছ? তাহলে এখানে কি করতে হবে? যত বেশি তুমি পড়বে তত বেশি তোমার ল্যাঙ্গুয়েজটা গ্রো করবে। বেশি, বেশি ওয়ার্ড কালেকশন হবে। এবার দেখো নেক্সট আমি চলে আসি। ইন্দ্র হাসিয়া কহিল, রাত্রি কোথায় রে? এই তো সন্ধ্যা। আমি যাচ্ছি আমার নৌকায় মাছ ধরে আনতে। যাবি? এটা কে বলিল? ইন্দ্র। তাহলে আসো, ইন্দ্র হাসিয়া কহিল। তাহলে এটাকে কিন্তু, এই যে এটাকে আমি এভাবে কিন্তু আগের মতো লিখতে পারতাম যে ইন্দ্র ইন্দ্র স্মাইলড অ্যান্ড সেড, আগেরবার যেমনটা লিখেছিলাম তেমনভাবে তো লিখতে পারতাম নাকি? কিন্তু যেহেতু আগেরবার এই একটা স্ট্রাকচারে লিখেছি, এই জন্য স্ট্রাকচারটাকে আমি অ্যাভয়েড করে দিলাম। ঠিক আছে? এবার আমি কি করলাম, না ওই আ যেটা তোমার পার্টিসিপল, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল সেইভাবে লিখলাম। কিভাবে হয়? ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ করে হয়। কিভাবে? যেমন সে হাসিয়া কহিল, ঠিক আছে? সে কেঁদে বলল, এই যে এ, আ, এই যে বাংলাতে এই প্রত্যয়গুলো যোগ আছে। মানে যেগুলো ফাইনাইট ভার্ব না, ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব।
আচ্ছা, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এগুলোর একটা আলাদা আলোচনা আছে। তো আমি ট্রান্সলেশনের জন্য একটা পুরো ক্লাস, ২ টো ক্লাস নেব। সেখানে আমি এই বিষয়গুলো তোমাদের আলোচনা করে দেব। তাহলে দেখো, ড্রয়িং এ স্মাইল অন হিজ ফেস, আমি এটা একটু অন্যরকমভাবে লিখেছি। ঠিক আছে? যে ইন্দ্র হাসিয়া কহিল, মানে ড্রয়িং এ স্মাইল অন হিজ ফেস। এখানে ড্রয়িং শব্দটা আমি ব্যবহার করলাম, কারণ ড্রয়িং কেন ব্যবহার করলাম, এটা আমি কেন ব্যবহার করলাম বলতে পারব না। কারণ আমার মনে হলো যে এই যে ভাবনাটা, সেই ভাবনাটা ড্রয়িং ওয়ার্ডটা যদি আমি সিলেক্ট করি, তাহলে একটা এই যে ভাবনা সেটা আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট করতে পারবো। বাংলার যে ভাবনাটা, বাংলা ভাষার যে টেস্টটা, ঠিক আছে? পড়ে আমি যে স্বাদটা পেয়েছি, যে আনন্দটা পেয়েছি, সেটা হয়তো ড্রয়িং মাধ্যমেই, ইংলিশে ড্রয়িং ওয়ার্ডটা যদি আমি সিলেক্ট করি, তাহলে সেটা কোথাও না কোথাও ওই ভাবনাটা এখানে আমি ক্রিয়েট করতে পারবো। ওইজন্য আমি এটা কিন্তু ড্রয়িং আ স্মাইল অন হিজ ফেস এটা আমি ইউজ করলাম। ঠিক আছে? দেখো, ড্রয়িং আ স্মাইল অন হিজ ফেস, কমা ইন্দ্র সেড, ইন্দ্র বলল, লেট নাইট, ওকে, লেট নাইট, কমা অর অ্যাপোস্ট্রফি দিতে পারো, যে গভীর রাত। এটা ছাড়াও আমার মনে হয় এটাও তুমি দিতে পারো, ইট ইজ নট অ্যাট অল, মানে এটা গভীর রাত নয়, ইট ইজ নট অ্যাট অল আ ডিপ নাইট। এটাও তুমি বলতে পারো যে ইট ইজ নট অ্যাট অল আ ডিপ নাইট। ডিপ নাইট, এটা এই ফ্রেজটাও কিন্তু ইউজ করা যায়। ঠিক আছে? ডিপ নাইট এটাও বলতে পারো। গভীর রাত, দিস ইজ জাস্ট দি ইভিনিং, রাত্রি কোথায় রে? এই তো সন্ধ্যা। দিস ইজ জাস্ট দি ইভিনিং, এই তো সন্ধ্যা, এই তো। ঠিক আছে? মানে এটা তো, এই তো সন্ধ্যা, এটা তাছাড়া কিছু না। এইজন্য এই তো, এইজন্য আমি কি ইউজ করলাম? জাস্ট। এই ভাবনাটাকে প্রকাশ করার জন্য আমি জাস্ট শব্দটা ইউজ করলাম। দিস ইজ জাস্ট দি ইভিনিং। ওকে? এই দেখো, আমি যাচ্ছি আমার নৌকায় মাছ ধরে আনতে। তাহলে কি এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? আই এম গোয়িং টু সেল মাই বোট। সেল মাই বোট মানে আমি আমার নৌকায় যাচ্ছি। সেল করব, নৌকাটা ছাড়বো, যাবো। কি করতে যাবো? টু ক্যাচ ফিশ, মাছ ধরতে। তাহলে এখানে আমি ইনফিনিটিভ ইউজ করেছি। কি ইউজ করেছি এটা? ইনফিনিটিভ। বুঝতে পেরেছো? মাছ ধরতে, এই যে বাংলাতে তে, কোনো ভার্বের সঙ্গে তে হলে সেটাকে ইনফিনিটিভ বলা হয়। ইংলিশে আমরা যে স্ট্রাকচার বা যে গ্রামাটিক্যাল ফর্ম দিয়ে আমরা বাংলার এই ভার্বের সঙ্গে তে শব্দটা, ক্রিয়াপদের সঙ্গে তে শব্দটাকে প্রকাশ করি, তাকে বলা হয় ইনফিনিটিভ। মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আবার বিয়ার ইনফিনিটিভ হয়। ঠিক আছে? সেগুলো আলাদা বিষয় আলোচনা করা হবে। আই এম গোয়িং, আই এম গোয়িং, তাহলে মনে হতে পারে যে এখানে আমি কেন শর্ট ফর্ম নিলাম? ঠিক আছে? আই অ্যাম কেন লিখলাম না? ভুলও তো হতে পারে। না, যেহেতু এটা কমিউনিকেশন বা কোটেশনের ভিতরে আছে, ওই জন্য তুমি আই অ্যাপোস্ট্রফি এম দিতে পারো, ভুল হবে না। ঠিক আছে? তারপরে কি আছে? মাছ ধরতে, মাছ ধরে আনতে, এটা গেল। উড, যাবি, এই যে একটা শব্দ যাবি, তার মানে কি বাংলাতে এরকম একটা শব্দ দিয়ে আমি বলে দিলাম, প্রকাশ করে দিলাম, কিন্তু ইংলিশ লেখার সময় আমি পুরোটাই ইউজ করলাম। ঠিক আছে? উড ইউ লাইক টু কাম অ্যালং, উড ইউ লাইক টু কাম অ্যালং, মানে তুমি কি আমার সঙ্গে, তুই কি আমার সঙ্গে যাবি? আচ্ছা, উড না লিখে, উড না লিখে, উড হচ্ছে কি কখন পোলাইটনেস ইউজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। পোলাইটনেস। ঠিক আছে? নম্রভাবে, ভদ্রভাবে যখন আমরা বলি, তখন পোলাইটনেস, এখানে যাবি, তো এখানে তুমি উইলও ইউজ করতে পারো। উইল ইউ লাইক বা উইল ইউ কাম অ্যালং, এটাও লিখতে পারো। কি লিখতে পারো? যে উইল ইউ কাম অ্যালং। ঠিক আছে? এটা আমার এখন মনে হলো, লিখতে পারো উইল ইউ কাম অ্যালং। ঠিক আছে? আচ্ছা, দেখো এবার তাহলে তারপরটা কি আছে? যে আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম, এত অন্ধকারে নৌকায় চড়বে? তাহলে আই আক্সড, আই আক্সড, সভয়ে মানে একটা হেজিটেশন থাকছে। কি থাকছে? হেজিটেশন। তাহলে তুমি লিখতে পারো আই আক্সড উইথ এ হেজিটেশন। ঠিক আছে? অথবা আই আক্সড উইথ এ ফিয়ার, অথবা আই আক্সড উইথ বাদ দিয়ে, এবার আর উইথ বসানো যাবে না, কারণ আমি এখানে অ্যাডভার্ব ইউজ করছি। তাহলে তুমি লিখতে পারো আই আক্সড ফিয়ারফুলি। হ্যাঁ? তবে আমার মনে হয় যেন এটাই সবথেকে ভালো। আই আক্সড উইথ আ হেজিটেশন। ঠিক আছে? হেজিটেশন মানে কি?
যখন একটু একটু ভয় থাকে, ঠিক না, যে জিজ্ঞাসা করবো কি করবো না। কি জিজ্ঞাসা করলাম, উইল ইউ রিয়েলি গেট ইনটু দি বোট ইন দিস ডিপ ডার্কনেস? এত অন্ধকারে তুমি নৌকায় চড়বে? তো আমি এখানে কি ইউজ করলাম, উইল ইউ রিয়েলি, রিয়েলি মানে মানে সত্যিই তুমি এত অন্ধকারে নৌকায় চড়বে? মানে এত অন্ধকারে তুমি নৌকায় চড়বে? তো রিয়েলিটা একটা শব্দ আমি এখানে নিয়ে আসলাম। কারণ মানে সিওর হওয়ার জন্য। হ্যাঁ? আশ্চর্য হয়ে যাচ্ছে। এত রাতে তুমি, এত অন্ধকারে তুমি যাবে নৌকায়? উইল ইউ রিয়েলি গেট ইনটু দি বোট ইন দিস ডিপ ডার্কনেস? এই ঘন অন্ধকারে? হুম? আচ্ছা, ডিপ ডার্কনেস মানে কি? এত অন্ধকারে, এত অন্ধকারে ডিপ ডার্কনেস। ডিপ ডার্কনেস এর পরিবর্তে অন্য কোনো ওয়ার্ডও তুমি ইউজ করতে পারো। ইমপেনিট্রেবল মানে হচ্ছে মানে অভেদ্য অন্ধকার, ঠিক আছে? সেটা তুমি ইউজ করতে পারো। তাছাড়া আরো অন্যান্য ওয়ার্ড তুমি ইউজ করতে পারো। তবে যত সহজে যেটা তুমি, তোমার স্পেলিং ঠিক হবে সেই শব্দগুলো ইউজ করা আমার মনে হয় ভালো হবে। কারণ স্পেলিং ভুল হলে তো সেখানে মার্কস কাটা যাবে। তবে হ্যাঁ, যে আমি স্পেলিং মনে আসছে না, এমন একটা ওয়ার্ড দিলাম সেটা তার সঙ্গে যায় না, তাহলে কিন্তু হবে না। বুঝতে পেরেছ? আচ্ছা, দেখো, সে আবার হাসিয়া কহিল, "ভয় কি রে? সেই তো মজা।" তাহলে এটাকে আমি দেখো আবার আগের মতো কি করে নিয়েছি? তাহলে একটা আমি পার্টিসিপল ইউজ করলাম। তারপরে আবার একটা আ কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করলাম। এবার তারপরে পার্টিসিপল, আবার আমি একটা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করছি। হি লাফড এগেইন, সে আবার হাসলো, অ্যান্ড সেড, এবং বলল। খুব সহজভাবে দেখো আমি কিন্তু এটাকে ভেঙে দুটো করে নিলাম। তার মানে এটা যে ভুল, ভুল কিন্তু না। আমি আরো এটা কি করলাম? সহজ করে নিলাম এবং সুন্দরভাবে ভাবনাটা প্রকাশ করে দিলাম। হোয়াটস দেয়ার টু বি অ্যাফ্রেইড অফ? ভয় কি রে? ভয় কোথায়? হোয়াটস দেয়ার? ওকে? তাহলে এখানে আমি একটা দেয়ার ইউজ করেছি। হুম? ইন্ট্রোডাক্টরি দেয়ার আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ? তো কিভাবে ব্যবহার করলাম, যে হোয়াটস দেয়ার টু বি অ্যাফ্রেইড অফ? কি আছে? ভয়ের কি আছে সেখানে? এখানে ভয়ের কি আছে? টু বি অ্যাফ্রেইড অফ। ওকে? ভয় পাবার কি আছে? তারপরে দেখো, সেই তো মজা, দ্যাটস দি ফান পার্ট। অর এটা যদি নাও লেখো কোনো অসুবিধা নেই। দ্যাটস দি ফান। সেই তো মজা, ওটাই তো মজা। দ্যাটস দি ফান। আচ্ছা, তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? তাছাড়া, এই যে তাছাড়া, তাছাড়া শব্দের জন্য আমরা কি করি? বিসাইডস। বিসাইডস মানে তাছাড়া। কোনো একটা জিনিস, সেটা ছাড়াও অন্য একটা কিছু। তখন কি ইউজ করি আমরা? বিসাইডস। বিসাইডস, তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? মানে যদি অন্ধকার না হয় তাহলে কি মাছ পাওয়া যায়? ইফ ইট ওয়ার নট ফর দি ডার্কনেস, যদি এটা অন্ধকারই না হয়। ইফ ইট ওয়ার নট ফর দি ডার্কনেস, এখানে আমি এটাকে ক্লজে ভেঙে নিলাম। ঠিক আছে? হাউ উড ইউ ক্যাচ দি ফিশ? তাহলে তুমি কি করে মাছ ধরবে? হাউ উড ইউ, হাউ উড ইউ ক্যাচ দি ফিশ? যদি সেটা অন্ধকারই না হয় তাহলে তুমি কি করে মাছ ধরবে? তাহলে দেখো এখানে আমি কি করে দিলাম? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দিলাম। ডু ইউ নো হাউ টু সুইম? তুমি কি জানো কি করে সাঁতার কাটতে হয়? সাঁতার জানিস? এটাকে আমি ইংলিশ থেকে লিখলাম ডু ইউ নো। এই দেখো নো, যখন কোনো একটা সিস্টেম বা প্রসেস আসবে তখন সেটাকে আমি কি দিয়ে যোগ করবো? হাউ দিয়ে। ডু ইউ নো হাউ টু সুইম? ওকে? তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো ক্লজ তার মানে তোমাদের ক্লজও একটা ট্রান্সলেশন করতে গেলে ক্লজ, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, আর কি ইংলিশ টু বাংলা, ইডিওমেটিক এক্সপ্রেশন, ঠিক আছে? আর হচ্ছে প্রোভার্ব, এগুলো কিন্তু আমাকে জানতে হবে। ঠিক আছে? ভার্বের ব্যবহার, সমস্ত কিছুই জানতে হবে। সমস্ত কিছু, এবং পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, ওকে? অ্যান্ড সিনট্যাক্স। এত কিছু জানার পর তাহলে আমি কিন্তু একটা ট্রান্সলেশন ভালো করে করতে পারবো। ঠিক আছে? চলো নেক্সট। এবার ও কি রিপ্লাই দিচ্ছে? খুব জানি। তাহলে খুব জানিটাকে তুমি শুধুমাত্র ভেরি ওয়েল বলতে পারো, অথবা আই নো, আই
নো ভেরি ওয়েল এটাও তুমি বলে দিতে পারো। ঠিক আছে? চলো। তবে আই ভাই বলিয়া সে আমার একটা হাত ধরিল। তবে আই ভাই এই তবে এই জন্য এটাকে আমি কি ইউজ করলাম দেন। দেন কাম অ্যালং ব্রাদার। দেন কাম অ্যালং ব্রাদার তবে আই ভাই। ওকে? তারপরে বলিয়া সে একটি হাত ধরিল। হি সেড অ্যান্ড টুক ওয়ান অফ মাই হ্যান্ডস। তাহলে আমি এটা হি সেড এর পরিবর্তে এটাও কিন্তু বলতে পারতাম যে দিস সেইং দিস হি টুক ওয়ান অফ মাই হ্যান্ডস। গ্র্যাব না বলে আমি টুক ইউজ করলাম। ঠিক আছে? কারণ টুক মানে এখানে খুব সহজভাবে হাতটা নেওয়া। হুম? হি সেড অ্যান্ড টুক ওয়ান অফ মাই হ্যান্ডস। তারপরে একটা হাত ধরিল, কহিল, একলা স্রোতে উজান বাইতেও পারি না, একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। তাহলে কি বলল? যে আই ক্যান নট রো মানে কি? রো মানে হচ্ছে দাঁড় টানা বা উজান বাওয়া। ঠিক আছে? আই ক্যান নট রো এগেইনস্ট দিস কারেন্ট অ্যালোন। এই স্রোতের বিপরীতে আমি একা উজান বাইতে পারি না। কি দরকার? আই নিড সামওয়ান। আমার একজনকে প্রয়োজন। আচ্ছা, হু ইজ নট অ্যাফ্রেইড অফ। তাহলে এটা একটা ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এমন একজন প্রয়োজন, কাকে প্রয়োজন? যে না, যে কিনা ভয় পায় না। হু ইজন্ট অ্যাফ্রেইড, যে কোনো কিছুতে ভয় পায় না, সাহসী ছেলে। ঠিক আছে? এবার চলো। আমি আর কথা কহিলাম না, তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার উপর আসিয়া উপস্থিত হইলাম। তাহলে আই ডিড নট স্পিক ফার্দার সিম্পল পাস্ট টেন্সে আছে, কথা কহিলাম না। স্পিক ফার্দার সিম্পল পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে ডিড নিয়ে আসতে হয়। স্পিক ফার্দার মানে আমি আর, স্পিক ফার্দার এই যে আর কথা বলিলাম না, ওই জন্য ফার্দার। তারপরে কি করলাম? তার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার উপরে আসিয়া উপস্থিত হলাম। হোল্ডিং ইজ হ্যান্ড, তার হাত ধরিয়া, এখানে আমি পার্টিসিপেল ইউজ করছি। হোল্ডিং ইজ হ্যান্ড। ঠিক আছে? কি ইউজ করছি? পার্টিসিপেল। ওকে? তাহলে পার্টিসিপেলের ব্যবহারটা কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। পার্টিসিপেল, ইনফিনিটিভ, হ্যাঁ? ইনফিনিটিভ। এরপরে আমরা দেখতে পাবো জিরান্ডের ব্যবহার। ওকে? জিরান্ড এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আই সাইলেন্টলি ফলোড হিম। আমি নীরবে কি করলাম? ফলোড হিম অন টু দি রোড। কোথায়? তার সঙ্গে চুপি রোডে বা রাস্তার উপরে চলে আসলাম। ফলোডের জায়গায় আমি কিন্তু রিস্ট ইউজ করতে পারতাম। রিস্ট রিস্ট দি রোড কিন্তু লিখতে পারতাম। রিস্ট দি রোড। কিন্তু আমার মনে হয় ফলোডটা যদি লিখি তার মানে কি? আমি পুরোপুরি হাত ধরে ওর সাথেই রোডে চলে আসলাম। ওইজন্য এখানে ফলোড ওয়ার্ডটা সিলেক্ট করা হলো। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমার ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন এভাবে যতটা পারা যায় সহজভাবে, খুব সিম্পল ভাবে চিন্তা ভাবনা করে ট্রান্সলেশন আমাদের করা উচিত। তাহলে আজকে ক্লাস এতদূরই থাকলো। পরের ক্লাসে আবার দেখা হবে। যদি তোমরা চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এটা শেয়ার করতে পারো বন্ধুদের সঙ্গে। ওকে? থ্যাংক ইউ।